আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা সেকেন্ড পেপার সম্পর্কে আলোচনা করব। বাংলা সেকেন্ড পেপার হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি সবচেয়ে কম টাইম দিয়ে সবচেয়ে বেশি মার্ক পাওয়া সম্ভব। অ্যান্ড এটার জন্য একটা স্ট্র্যাটেজিক মুভ জানা লাগবে যে আমার কোন কোন টপিক সিলেক্ট করা লাগবে। সো টপিক সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো এবং তুমি কতটুকু টাইম কোন ক্ষেত্রে কতটুকু টাইম স্পেন্ড করবা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো বাংলা সেকেন্ড পেপার হচ্ছে এমন একটা সাবজেক্ট, আমার নিজের কথা বলি, আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে মাত্র 3 দিন পড়ছিলাম বাংলা সেকেন্ড পেপার। একটা হচ্ছে এনডিসিতে আমি ছিলাম, সো এনডিসির কুইজে আমি পার্টিসিপেট যখন করছিলাম, মানে আমার বাংলা সেকেন্ড পেপারের উপর একটা কুইজে ছিল, ওই কুইজের আগে হাফ দিন পড়ছিলাম, টেস্ট পরীক্ষার আগে একদিন পড়ছিলাম, এইচএসসি পরীক্ষার আগে বাংলা ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার মাঝখানে গ্যাপ ছিল 1.5 দিন, ওই 1.5 দিন পড়ছিলাম। সো আমার ওভারঅল বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন এই 3 দিন জুড়েই ছিল, এর বাইরে আমি কখনো পড়ার সুযোগ পাই নাই। তো আমরা কথা বলবো বাংলা সেকেন্ড পেপার নিয়ে, কিভাবে তুমি সবচেয়ে কম টাইমে ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবা। দেখো, প্রথমে আছে তোমার কাছে উচ্চারণ। অ্যান্ড উচ্চারণে ভালো করার জন্য তোমার এখানে অনেকগুলো প্রশ্ন শিখতে হয়, যে 8টা প্রশ্ন থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা তোমাকে আনসার করতে হবে। অথবা তোমার যদি নিয়ম জানা থাকে তাহলে তুমি শুধুমাত্র নিয়মটা লিখে আনসার করে আসতে পারো। তো এখানে যদি তুমি 5টার 5টা পারো, তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে 5। 5টা নিয়ম লিখলে 5-এ 5 না পাওয়ারও সম্ভাবনা থাকে, অনেক সময় 4, 4.5, 3.5 এভাবে পাওয়ার সম্ভাবনা থাকে। বাট স্টিল তুমি এখানে 5টা নিয়মটাই লিখবা। নিয়ম লিখলে যে সুবিধা, তুমি হচ্ছে এখানে তোমার আলাদা করে প্যারা খাইতে হবে না যে এটার জন্য কি হবে, শব্দ অনেক 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 বেশি প্র্যাকটিস করা লাগবে না। সোজা কথা হচ্ছে, তুমি যদি এই 5টা প্রশ্ন পারতে চাও, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যে প্র্যাকটিসের জন্য তোমাকে একটা আলাদা দিনই লাগবে। ইভেন একদিন যদি এটা প্র্যাকটিসও করো, তারপর মনে থাকবে না কিভাবে জানি মানে উচ্চারণ, এটা যে কেমনে উচ্চারণ লিখে, এইসব আসলে মনে থাকে না। তো এর চেয়ে তুমি জিনিসটা সহজে 5টা নিয়ম শিখো, নিয়মগুলো পারফেক্ট ওয়েতে শিখো। 4-5টা প্রশ্ন আছে বা 3-4টা প্রশ্ন আছে, ও এর নিয়ম, এর নিয়ম, এই নিয়মগুলো জাস্ট একবার শিখে নাও, তাইলেই সেটা এনাফ। তাহলে এখান থেকে আমরা নিয়ম শিখবো, নিয়ম শিখতে তোমার খুব বেশি টাইম লাগবে না। তারপরে যাও বানান। এখানে তুমি নিয়ম আর প্রশ্ন, তুমি এখান থেকে প্রশ্নটা সিলেক্ট করবা, কারণ বাংলা বানান আমরা সারা জীবনই লিখি। আমাদের নর্মাল কথাবার্তা লেখার সময়, ফেসবুকে কোনো একটা বড় বড় পোস্ট লেখার সময়, প্যারাগ্রাফ লেখার সময়, এক কথায় আমরা বানানটার সাথে অভ্যস্ত, উচ্চারণের সাথে আমরা অভ্যস্ত না, উচ্চারণ আমরা কোনোদিন লিখি না। সো বানানটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। তাও তোমার অপশন দিয়ে দিচ্ছে 8টার মধ্যে 5টা, এটা তো পারা খুবই সহজ, তাই না? তুমি এটার জন্য কি প্র্যাকটিস করবা? প্র্যাকটিস করবা হচ্ছে বিগত বছরে যা আসছে, বিগত বছরে যা আসছে তা যদি পেরে আসতে পারো, মোর দেন এনাফ। অ্যান্ড দুই ক্ষেত্রে তুমি কতটুকু টাইম নিবা, পড়ার টাইম বলতেছি না, কারণ এক একজনের পড়ার টাইম একরকম। ধরো একজনে হচ্ছে 5 মিনিটে এক পৃষ্ঠা পড়ে ফেলতে পারে, আবার কারো হয়তো 15 মিনিট লাগে। সো আমি পড়ার টাইম বলতেছি না, পরীক্ষার হলে যখন তুমি দাগাবা বা লিখবা, পরীক্ষার হলে লেখার সময় তোমার কতটুকু টাইম নেওয়া উচিত কোন সেগমেন্টে। এক্ষেত্রেও 5 মিনিট নেওয়া উচিত, এই ক্ষেত্রেও 5 মিনিট নেওয়া উচিত। ওকে ফাইন। তো আমরা নেক্সট সেগমেন্টে যাই, সেটা হচ্ছে শব্দ শ্রেণী। শব্দ শ্রেণী থেকে সোজা কথা, এখান থেকে ডিরেক্ট প্র্যাকটিস প্রশ্ন আনসার করবা, অর্থাৎ প্রশ্ন উত্তর আনসার করবা। এখানে কোনো বড় প্রশ্ন উত্তর করতে যাবা না, অর্থাৎ ব্যাখ্যামূলক কিছু লিখতে যাবা না। ব্যাখ্যামূলক লেখার জন্য প্রয়োজনে পড়ে না। শব্দ শ্রেণী খুবই ইজি, নিচের কোনটা সমাস, নিচের কোনটা অব্যয়, নিচের কোনটা ক্রিয়া, মানে লাইন থেকে তোমাকে জাস্ট মার্ক করে দেখাইতে হবে। সো এই জিনিসটা খুবই সহজ, এখান থেকে তুমি 5 মার্ক ইজিলি পেয়ে যাবে, এবং এটা লেখার জন্য 5 মিনিট টাইমও লাগে না, আসলে এতটাই সহজ। তো এটা কি করবা, যারা পারো তা এমনিতেই পারা যায়, প্র্যাকটিসও করা লাগে না। স্টিল যারা পারো না, বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো শুধুমাত্র পড়ে নিবা, আর কিছু লাগে না, শুধুমাত্র বিগত প্রশ্ন উত্তর পড়বে। তারপরে যাও উপসর্গ প্রত্যয় সমাস। এখান থেকে যাদের বাংলা সেকেন্ড পেপার প্রিপারেশন অনেক ভালো পড়ছো, তারা দিবা সমাস। আর যারা কিছুই পড়ো নাই, তারা চুজ করবা উপসর্গ প্রত্যয়। সমাস দিলে তোমার যদি 5টার 5টা হয়, তুমি হয়তো 5 পাবা। উপসর্গ প্রত্যয় দিলে হয়তো 4, 4.5 পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালোভাবে লিখতে পারলে 5ও পাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে, তোমার সমাস পড়ার জন্য হাজার হাজার সমাস পড়তে গেলে যে টাইম লাগবে, সেই টাইম দিয়ে তুমি অন্য অনেক কিছু করে ফেলতে পারবা। তো তোমার হাফ মার্কের জন্য এত মায়া করে লাভ নাই, তুমি বোর্ডে ফার্স্ট হইতেছো না। তো মানে ফার্স্ট হইতে পারো, কিন্তু এইটার জন্য আসলে খুব বেশি ডিফার করবে না। তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর আইসিটি, ইংলিশ, এই সাবজেক্টগুলোর গুরুত্ব এত বেশি যে এখানে হাফ মার্কে খুব একটা আহামরি চেঞ্জ হবে না। তো
উপসর্গ প্রত্যয় তুমি লিখতে পারো সমাসের জায়গায়। তো আমি এটা প্রিপেয়ার করি এবং এক্ষেত্রে আমি 5 মার্কের টাইম দিব। কোয়েশ্চেনগুলো তুমি কোথায় পাবা, কোন কোয়েশ্চেনগুলো পড়বো? জাস্ট একটা পুরাতন মানে যেখানে পুরাতন বছরের কোয়েশ্চেনগুলো পাওয়া যায় সেরকম একটা কোয়েশ্চেন উইথ আনসার, এটা খুলে নিবা, যে কোনো বই থেকে পড়লেই হয়ে যাবে। বাংলা সেকেন্ড পড়ে বই টু বই এত আহামরি ডিফার করে না, বাট আমি সাজেস্ট করি সবচেয়ে ছোট বই যেটা পাওয়া যায়, সবচেয়ে ছোট বই সেটা পড়ো, এটাই এনাফ। বাট এমন টাইপের স্ক্যাম টাইপের বই না যে ধরো এখানে 10টা প্রশ্ন দিছে, বলে দিচ্ছে যে 10টার মধ্যে হয়তো 5টা চলে আসবে, এই টাইপের না, এতটাও ছোট না। লাইক 150-200 প্রশ্ন আছে, সেখান থেকে হয়তো ইনশাল্লাহ একটা না একটা কমন পড়ে যাবে। আর মানে প্রশ্ন উত্তরে না, ঠিক আছে, এটা না, প্র্যাকটিস যে প্রশ্নগুলো আছে, যেমন ধরো মুমূর্ষ, তারপর হচ্ছে প্রত্যাবর্তন, এই টাইপের প্র্যাকটিস কোয়েশ্চেন হিসেবে যেগুলো আছে সেগুলা হচ্ছে আমরা 150-200 প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়। কিন্তু এই যে বড় বড় প্রশ্ন লাইক উচ্চারণের নিয়ম, এটা কিন্তু 4-5টা প্রশ্ন শিখলেই হয়ে যায়, জাস্ট নিয়মগুলা শিখবা। তারপরে যাও বাক্যতত্ত্ব এবং বাক্যান্তর, এখান থেকে আমি অবশ্যই সাজেস্ট করবো বাক্যান্তরটা দাগাবা। বাক্যান্তরটা দিলে তোমার 5-এ 5 পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা ইজিও আছে, তুমি সিম্পলি এটা পেরে যাবা। জাস্ট বিগত বছরের কোয়েশ্চেনগুলো কয়েকটা দেখলেই হবে, অত আহামরি চেঞ্জ কিছু না। এটা কাইন্ড অফ এরকম যে সরল বাক্যকে জটিল বাক্য বানানো, সে গরিব কিন্তু কি বলা যায়, সে গরিব কিন্তু সৎ, সে গরিব হলেও সৎ, তারপর হচ্ছে যদিও সে গরিব তবুও সে সৎ, এরকম ভাবে যে লাইনগুলো চেঞ্জ করা, এই জিনিসগুলো হচ্ছে বাক্যান্তরের মধ্যে পড়ে। সো এটা একটু অল্প অল্প সময় দেখে নিলে হয়ে যাবে। ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধকরণ, এটাও তুমি প্র্যাকটিস কোয়েশ্চেনই দাগাবা। সো এখানেও তোমার 5, সবকিছু হচ্ছে তোমার 5 মিনিট করে। তোমার এখানে টোটাল কত মিনিট টাইম লাগলো? টাইম লাগলো হচ্ছে এখানে 5-5-10, এখানে হচ্ছে 10 আরো 20-30, তাহলে সব মিলে তোমার গ্রামার সেগমেন্টে টাইম 30 মিনিট, এটা যেন এক্সিড না হয়, ঠিক আছে? 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করে ফেলার চেষ্টা করবা, খুবই সহজ। এখানে তোমার শব্দ মানে সেন্টেন্স খোলার প্রয়োজন নাই, শুধুমাত্র একদম যে শব্দটা আসছে শব্দটা লিখে কোন পদ শ্রেণীর মধ্যে পড়ছে সেটা লিখে দিতে পারবা। তো এভাবে তোমার অল্প সময়ের মধ্যে বাংলা গ্রামাটিক্যাল অংশ শেষ হইলো। দেন হচ্ছে আমরা রিটেনের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো সিলেক্ট করব। ফার্স্ট অফ অল আছে পারিভাষিক শব্দ আর অনুচ্ছেদ। দেখো পারিভাষিক শব্দ 15টার মধ্যে থাকে 10টা, এই 10 মার্ক পাইলে তুমি পাবা 10। অনুচ্ছেদও সেম 10, অনুচ্ছেদটা খুবই ছোট থাকে, 4-5 লাইনের। একজন টিচার যখন পড়ে যে 4-5 লাইন লিখছে, এই 4-5 লাইনে তার আমি 10 দিয়ে দিব, মনটার মধ্যে শান্তি লাগে না? তখন তার 6 দিবে, 7 দিবে, 8 দিবে, 10-এর 10 পাওয়া দেওয়াটা খুবই দুষ্কর। তো তুমি সিলেক্ট করবে অবশ্যই অবশ্যই পারিভাষিক শব্দ। তাহলে তোমার আসলে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে টাইম লাগতেছে কিন্তু পারিভাষিক শব্দের মধ্যে, এটা মোটামুটি একটু ডিফিকাল্ট আছে। আমি যখন আমার নিজের পরীক্ষা দিছিলাম 15টার মধ্যে 10টা আমার পারতেছিলাম না, 9টা পারছিলাম, আর একটা হচ্ছে মনে আসতেছিল না, এরকম অবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত মনে হয়েছে তো, কিন্তু মানে মোটামুটি একটু ঝামেলা হয়। তো পারিভাষিক শব্দতে একটু টাইম দিবা প্রিপারেশন নেওয়ার জন্য। অনেক কিছুই তো আছে, তুমি তো রিটেন জিনিসগুলো তো পড়বা না, জাস্ট একবার নিয়মগুলো শিখে নিবা। তো তোমার পড়ার মতো টাইম দেওয়ার জিনিস হচ্ছে পারিভাষিক শব্দতে। আর অনুচ্ছেদ, অনুচ্ছেদ কি দিবা? অনুচ্ছেদ তো দেওয়ার কিছু নাই, অনুচ্ছেদ তারাই দিবা যারা 0% প্রিপারেশন নিচ্ছ, মানে ধরো কিছুই পারো না, তো আসছে বৃক্ষরোপণ সম্পর্কে টুকটাক কিছু তো লিখে দিতে হবে। যাদের অবস্থা খুবই খারাপ, যে ফিজিক্সে ফেল করব, সেখানে বাংলায় 5 মার্ক কম পাইলে তো আমার অসুবিধা নাই, তাদের জন্য হচ্ছে অনুচ্ছেদ। কারণ পারিভাষিক শব্দ মোটামুটি তোমার একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে, এই আন্দাজি মানে তুমি না পড়ে গেলে পারবা না। তো এইটা হচ্ছে যাদের অবস্থা খুবই বাজে, ঠিক আছে? আর পারিভাষিক শব্দ মোটামুটি ভালো প্রিপারেশন নিছো, এবং আমি সাজেস্ট করি যে মানে বাংলাতে কিছু পড়তে হইলো কিছু তো পড়বা, লাইক একদিনও যদি পড়ো সেখানেও 3 ঘন্টা পারিভাষিক শব্দের পেছনে ব্যয় করো, তাহলে সেটা তোমার জন্য ফ্রুটফুল হবে। আচ্ছা, গেল পারিভাষিক শব্দ। তাহলে এখানে আমাদের সময় লাগতেছে কতটুকু? 10 মিনিট। তারপরে দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ, প্রতিবেদন। দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটা, ভাষণ বা প্রতিবেদন থেকে একটা। তো এই দুইটার মধ্যে আবার একটা লিখতে হবে, মানে অপশন দেখছো কি পরিমাণ অপশন দিছে তোমাকে। এখন তুমি এই 4টার মধ্যে খুবই ভালো, যদি তোমার ভালো প্রিপারেশন থাকে তাহলে প্রতিবেদন লিখার। প্রতিবেদন কিন্তু 3টা নিয়মে হইতে পারে। তো 3টা নিয়ম, প্রতিবেদনের নিয়ম শিখবা, সেটার জন্য আলাদা ভিডিও থাকবে। তো এখান থেকে তোমার মেইন সিলেক্ট করার বিষয় হচ্ছে যারা মোটামুটি ভালো মতো পড়ছো তারা প্রতিবেদন সিলেক্ট করবা। প্রতিবেদনে কিন্তু অনেক সহজে লেখা যায়, দিনলিপি অত বেশি লেখা যায় না যে একদিন আর কি এমন কাহিনী ঘটে। তো প্রতিবেদনে মোটামুটি ভালো জিনিস লিখতে পারবা। সো এখানে নিয়মটা শিখে নিও, নিয়মটা শিখলে আশা করা যায়
যে ভাষণ পরীক্ষা সাধারণত তেমন একটা আসে না, ভাষণ আসলে আন্তর্জাতিক আন্তর্জাতিক অনেক কিছু লিখে দিতে পারবা, প্রতিবেদনটাই পরীক্ষায় আসে। তো প্রতিবেদনটা এখানে একটু টাইম দিবা, নিয়ম শেখার জন্য টাইম দিবা, নিয়ম শিখতে হবে। ওকে, আচ্ছা। তারপরে বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেইল বোঝায়, খুদে বার্তা মানে এসএমএস বোঝায়। তো এই দুইটার মধ্যে একটা আসবে, সাধারণত বৈদ্যুতিন চিঠি আসে, পত্র লিখন আর আবেদন পত্র, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখবা। তো এত আমার কাছে যেটা মনে হয় যে পত্র লিখন আর আবেদন পত্র, পত্রের মধ্যে আছে দাওয়াতের পত্র, নিমন্ত্রণ পত্র, তারপর হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে পত্র, একটা হচ্ছে মেয়রের কাছে পত্র, তারপর হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য পত্র, আরো বিভিন্ন টাইপের পত্র আছে। এবং পত্রগুলো লেখার ক্ষেত্রে খুবই ঝামেলা, যেটা যে বরাবরের পরে ক্ষমা দিব কি দিব না, প্রধান শিক্ষক কি প্রধান শিক্ষকের পরে দাড়ি দিব না কমা দিব, নাকি কিছুই দিব না, তারপরে স্কুলের নাম যখন লিখলাম লাস্টে কি দাড়ি দিব না কি দিব না, তারিখটা কি উপরে লিখবো না নিচে লিখবো, তারিখটা কি এপাশে লিখবো না এপাশে লিখবো, এখানে লিখবো না ওখানে লিখবো, তারপর হচ্ছে বিনীত নিবেদন, এই যে লেখার পরে শেষ করলাম, শেষ করার পরে অতএবটা কি খালি দিব, মানে জায়গা স্পেস দিয়ে অতএব একটু এক আঙ্গুল পাশের ডান থেকে শুরু করব না একদম বরাবর থেকে শুরু করব, তারপর হচ্ছে ইতি, ইতি তোহা, তো এটা কি ডান সাইডে লিখবো না বাম সাইডে লিখবো, এগুলো নিয়ে প্রচুর ক্যাচাল, এত ক্যাচালে যাওয়ার প্রয়োজনই নাই। বাংলা সেকেন্ড পেপারের পত্র বা পত্র লিখন আবেদনপত্র এমন একটা সেগমেন্ট যেটা বাংলাদেশের কোনো না কোনো টিচারের মতে ভুল, মানে তুমি যেমনি লিখো যত ভালোভাবে যত সলিড ওয়েতে লিখো, এটা যেমনি লিখো বাংলাদেশের কোনো না কোনো টিচারের মতে তুমি এটা ভুলভাবে লিখছো, ওনার আরেকটা নিয়ম আছে। তো এত নিয়ম টিয়মে যাওয়ার দরকার নাই। আমার কাছে পছন্দের একটা সিলেকশন হচ্ছে বৈদ্যুতিন চিঠি। এটা মোটামুটি বলা যায় যে খুদে বার্তা তেমন একটা আসে না, বৈদ্যুতিন চিঠিটা মোটামুটি আসে, বলা যায় যে সব ক্ষেত্রে বৈদ্যুতিন চিঠিটা আসে। তো তুমি এখানে সিলেক্ট করবা এটা, ঠিক আছে? এখান থেকে জাস্ট নিয়মটা শিখে নিলেই হয়ে যাবে। তারপরে যাও সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, যাদের অবস্থা মোটামুটি অ্যাভারেজ, মানে খুব একটা ভালো মতো পড়ো নাই, তারা হচ্ছে ভাব সম্প্রসারণটা সিলেক্ট করবা। কেন বলতেছি, কারণ সারাংশ সারমর্ম তোমার মুখস্থ করতে হবে। আমার ভাই সারাংশ সারমর্ম মুখস্থ করার মতো ক্যাপাবিলিটি নাই, আমি ভাব সম্প্রসারণ লিখে দিতে পারবো 3 পৃষ্ঠা। তো ভাব সম্প্রসারণ লিখে দিবা, পরীক্ষার সময় হয়তো এইচএসসি সময় একটু বেশি লিখছিলাম, তো আমি সিলেক্ট করি ভাব সম্প্রসারণটা সারাংশ সারমর্ম তুলনায়। যতই তুমি লিখো না কেন 10 মার্কের একটা প্রশ্ন তুমি যদি বানায় লিখো, কোনো টিচার তোমাকে এখানে 6-7-এর বেশি দিবে না রে ভাই, ইভেন এখানে তোমার আরো মার্ক কমে যেতে পারে। তো ভাব সম্প্রসারণ যদি তুমি কিছু কিছু হইলেও লিখো, মানে মোটামুটি ভালো মতো লিখো, তাহলে এখানে 8 পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তুমি একটু সময় হয়তো বেশি লাগবে, রচনাতে হয়তো 1 পেজ কম লিখতে পারবা, বাট ওই 1 পেজে কিছু আসে যাবে না ভাব সম্প্রসারণ যদি তুমি 1 পৃষ্ঠা বেশি লিখতে পারো। সো ভাব সম্প্রসারণ লিখে ফেলো, এবং সারাংশ সারমর্ম নিয়ে অনেক ভাবতে হয়, এত ভাবাভাবি নাই, এত পড়াশোনা নাই, এত প্রিপারেশন নেওয়া লাগবে না। সো তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কম সময় লাগবে এটা। আর যদি তুমি মনে করো যে না আমি অনেক ভালো মতো পড়বো, সারাংশ সারমর্ম পড়ে যাই, তাহলে পড়ে যেতে পারো, সেখানে 10-এর মধ্যে হয়তো তুমি 8-9 পেয়ে যাবা। ভাব সম্প্রসারণ আমরা তুলনামূলকভাবে একটু রিস্কলেস, মানে কিছু না হইলেও তো বানায় লিখতে পারো, বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, তো বনে কেন ইটা ইয়া আছে, শিশুরা কেন মাতৃ করে স্নেহ পায়, এই জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারবা। তো এটা তোমার জন্য তুলনামূলকভাবে ইজি আনসার করার জন্য, রিস্কলেস, যে লিখলে ভুল হবে না, এটা লিখলে ভুল হয়ে যেতে পারে। তারপরে সংলাপ আর খুদে গল্প, এর মধ্যে সংলাপ লেখা খুবই সুন্দর, মানে ইজিলি লিখে ফেলা যায়। বাট সংলাপ যখন লিখো তখন হাই রহিম, হ্যালো করিম, কেমন আছো, ভালো আছি, এভাবে যদি কথা লিখতে থাকো, তাইলে দেখবা যে অনেক বড় হয়ে গেছে, লেখা বড় হয়েছে, মার্ক কমে গেছে। কারণ টিচার দেখে যে তুমি আসলে মূল কথায় আসতেছো কিনা। আমরা কি আমার লাইফে জীবনে কোনদিন ভাবে বলি হাই রহিম, হ্যালো করিম, কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো, আমিও ভালো আছি, এইভাবে কথা বলি কোনোদিন? বলি না। সো একদম ক্যাজুয়াল, যেভাবে লিখে সুন্দর লাগে সেভাবে সংলাপ লিখবা, এবং সংলাপের মাঝে মাঝে কিছু ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট চিহ্ন দিয়ে হঠাৎ করে যে চুমুক, চায়ের কাপে 1 কাপ চুমুক দিয়ে রহিম বলল, তুমি এখানে লিখলা চায়ের কাপে 1 কাপ চুমুক দিয়ে, তারপর হচ্ছে রহিম বলল, ভাবে লিখবা। তাহলে বিষয়টা অনেক মনে হয় যে রিয়েলিস্টিক, একদম বাস্তব কথা বার্তা বলতেছে। যেমন ভাবে কবি বা লেখক বা সাহিত্যিকরা নাটক টাটক লিখে, লেখার সময় লেখার পরে
ওই কথার মাঝখানে মাঝখানে দেখবা যে অনেক ব্র্যাকেটে অনেক জিনিসপাতি দেয়, সিনারি চেঞ্জ করে, দৃশ্যপট চেঞ্জ করে। এরকম দৃশ্যপট চেঞ্জ করার চেষ্টা করবা, তাহলে সংলাপটা বাস্তব এবং প্রাণবন্ত লাগবে, মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আর কিছু চিন্তা করার দরকার নাই, খুদে গল্প পড়ার দরকার নাই, ডিরেক্টলি সংলাপটা দেখবা। নেক্সট হচ্ছে প্রবন্ধ রচনা। আচ্ছা, প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি করবা, দেখো 5টার মধ্যে একটা দিতে হবে মাত্র, 5টার মধ্যে একটা, মানে এটা কিন্তু বিশাল, 5টার মধ্যে একটা। এর মধ্যে তুমি যদি ঠিক মতো বাংলাদেশের ইতিহাসের অংশটুকু ভালো মতো পড়ে যেতে পারো, লাইক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, লাইক হচ্ছে মুক্তিযুদ্ধ, লাইক হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি আমাদের ইতিহাসের অংশ, যে কোনো একটাকে সিলেক্ট করতে পারো। অথবা তুমি যদি বিজ্ঞানকে সিলেক্ট করো, যে মানব জীবনে বিজ্ঞানের অবদান, চিকিৎসা বিজ্ঞানে কি বলে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান, এই টাইপের টপিক সিলেক্ট করতে পারো, তাহলে মোটামুটি বলা যায় যে তুমি কিছু না কিছু একটা কমন পেয়ে যাবা। আমি আমার পড়ার সময় দুইটা জিনিস পড়ে গেছিলাম, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে বিজ্ঞান। মুক্তিযুদ্ধ আসে নাই, বিজ্ঞান আসছে। সো আমি আমার সারা জীবনে রচনা দুইটাই শিখছি, একটা মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে বিজ্ঞান। তো মোটামুটি বলা যায় যে এর থেকে আমার সারা জীবনে কমন পড়তো। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে পয়েন্টগুলা মনে রাখবা, কারণ পরীক্ষার হলে এত অল্প টাইমে পয়েন্ট বের হয় না যে কোনটার পরে কোনটা কি লিখবো। তুমি জাস্ট কয়েকটা রচনা যেগুলো পরীক্ষায় রেগুলারলি আসে, সেগুলোর পয়েন্টগুলো মনে রাখো, পয়েন্টগুলো মনে রেখে পরীক্ষার হলে বাকিটুকু বানায় লিখে দিবা, ঠিক আছে? আর খুবই ভালো হয় যদি পয়েন্টের পাশাপাশি তুই একটা কবিতা ওই সংশ্লিষ্ট মনে রাখতে পারো, তাহলে 4 লাইন করে তুমি হয়তো ভূমিকার মধ্যে অথবা কোনো না কোনো প্যারার মধ্যে ঢুকাই দিতে পারো। এগুলো দেখলে টিচার একটু সুন্দর লাগে আর কি দেখতে, টিচাররা মার্ক হয়তো বেশি দেন। তো এক্ষেত্রে আমরা হচ্ছে রিটেনের ক্ষেত্রে আমরা টাইম কতটুকু দিব, আমরা অলরেডি 30 মিনিট ব্যয় করছিলাম আমাদের গ্রামাটিক্যাল অংশনের জন্য, 10 মার্ক 10 মিনিট আমরা ব্যয় করছি পারিভাষিক শব্দের জন্য। তো সব মিলে হচ্ছে আমাদের 40 মিনিট গেল। তারপরে এই প্রতিবেদন লিখতে মোটামুটি ভালো সময় লাগবে, তো আমরা এখানে ধরে নিলাম যে 20 মিনিট সময় লাগছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের 1 ঘন্টা সময় গেল। এরপরে আসি বৈদ্যুতিন চিঠি, এটা লিখতে খুবই কম টাইম লাগে, এটা লিখতে তোমার 10 মিনিট টাইম লাগবে, 1 ঘন্টা 10 মিনিট গেল। তারপরে যেহেতু আমি ভাব সম্প্রসারণ দিব, তো আমার ক্ষেত্রে কিন্তু এখানে আরো কম টাইম একটু বেশি টাইম লাগবে। সারাংশ সারমর্ম দিলে হয়তো 10 মিনিটের চেয়ে কম লাগতো, এখন হয়তো আমার কাছে 20 মিনিট টাইম লাগবে। তো কত টাইম হলো, 1 ঘন্টা 30 মিনিট। সংলাপের জন্য আমি টাইম নিব আরো 20 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। আর প্রবন্ধ রচনার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা মানে লিখতে থাকবা, একদম শেষ মিনিট পর্যন্ত লিখতে থাকবা। লাস্টে উপসংহার আগে লিখে নিও বা যে কোনো একটা কিছু করে নিও যাতে উপসংহার মিস না পড়ে কোনোভাবে। উপসংহার যদি রচনায় মিস করে, তুমি যদি রচনা 50 পৃষ্ঠাও লিখো আর উপসংহার মিস করে, তুমি কিন্তু পূর্ণ মার্ক পাবা না, ভালো মার্ক পাবা না। তো একদম শেষ করে আসতে হবে, উপসংহার পর্যন্ত শেষ করে আসতে হবে। আচ্ছা, তাহলে আমাদের সব মিলায় কতটুকু হলো, 2 ঘন্টা 50 মিনিট হলো, বাকি 10 মিনিট হচ্ছে সিস্টেম লস। তুমি চাইলেও হয়তো মাঝে মধ্যে দেখবা যে পৃষ্ঠা চেঞ্জ করার জন্য বা টিচার হচ্ছে এক্সট্রা পেপার নেওয়ার জন্য কোনো না কোনো কাজে ব্যয় হয়। তো আলটিমেটলি তোমার এই হচ্ছে মোটামুটি 10 মিনিট সিস্টেম লস রেখে আমরা বাংলা সেকেন্ড পেপার শেষ করতে পারবো। তো এখান থেকে যদি বলি তোমার আলাদা করে প্রিপারেশন নেওয়ার মতো জিনিস কি আছে, প্রিপারেশন নেওয়ার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। একটা হচ্ছে উচ্চারণের নিয়ম, একটা হচ্ছে আমাদের উপসর্গ বা প্রত্যয়ের নিয়ম। বাকিটুকু টুকটাক তুমি বানাই টানাই লিখতে পারবা, খুব একটা আহামরি প্যারায় পড়তে হবে না। আর হচ্ছে প্রতিবেদন লেখার নিয়ম। তুমি কয়েকটা ডেমো প্রতিবেদন দেখবা, তোমার কাছের বন্ধুরে জিজ্ঞেস করবা যে বন্ধু, প্রতিবেদন লেখার যে কয়েকটা নিয়ম আছে নিয়মগুলো আমাকে জাস্ট দেখাও, তাইলেই হয়ে যাবে। অথবা যে কোনো বই থেকে আসলে বোঝা যায় না বইয়ে কি লিখে না লিখে, এর যে খাতায় লেখা মানে কারোর হাতে লেখা এরকম কোনো প্রতিবেদন লেখা দেখার চেষ্টা করবা, তাইলে হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। তো এই ছিল মোটামুটি আমাদের দেখার বিষয়, মানে ভালো মতো প্রিপারেশন নেওয়ার জিনিস হচ্ছে এই 4টা জিনিস। এর বাদে বাকি যা কিছু আছে এগুলো জাস্ট একবার একবার করে উল্টাইলেই আমাদের হয়ে যাবে। সো দ্যাটস অল ফর বাংলা সেকেন্ড পেপার। আশা করছি ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লেগেছে। তোমাদের আশেপাশের বন্ধু যারা বাংলা সেকেন্ড পেপার নিয়ে অনেক অনেক টেনশন করতেছে, তাদের কাছে ভিডিওটা ছড়াই দিও। আল্লাহ হাফেজ, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।